সামনের দিক থেকে আসা ঘন নীলচে আলোটায় চোখে কেমন যেন অদ্ভুত একটা ঘোর লেগে যায় লোকটার। মহাবিষ্টের মতন রাতের অন্ধকার ঠেলে এক পা করে সামনের দিকে এগিয়ে চলে সে। ওই তো তার পায়ের শব্দ শোনা যাচ্ছে। নূপুরের শব্দ না, কোনো ভুল নেই। বিনিদ্র রাত্রির নিঃশব্দ বুক ছিঁড়ে নিখুঁত ছন্দের তালে তালে পা ফেলেকে যেন এগিয়ে চলেছে ক্রমশ। তার চুলের খোঁপা থেকে ভেসে আসছে মিষ্টি বুনো ফুলের গন্ধ। আঁচলের পাড় দিয়ে সে যেন বাতাসের বুকে এঁকে দিতে চাইছে মহুয়ার নেশাতুর ছোঁয়া। তার নিঃশ্বাসের উষ্ণতা যেন হাতছানি দিয়ে স্পর্শ করতে চাইছে লোকটার শরীর। উত্তেজনায় লোকটার সমস্ত দেহ যেন মুহূর্তে শিরশির করে ওঠে একবার। হঠাৎ খুব কাছেই খিলখিল করে কে যেন হেসে ওঠে। ওই তো দাঁড়িয়ে আছে সে, ঠোঁটে সেই অদ্ভুত নেশা ধরানো হাসি। ওই তো তাকে ডাকছে সে। সেই ডাক এড়ানোর সাধ্য তার নেই, যেতে হবে, তাকে যেতেই হবে। সে ডাকছে যে, তার সেই অমোঘ ডাক কেউ ফেরাতে পারেনি কোনোদিন, কেউ না। কাঁচের চুরি ভাঙার মতন সেই উশৃঙ্খল ঋণঋণে হাসির শব্দ নিস্তরঙ্গ হিমেল বাতাসকে বুকে নিয়ে আরো একবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে সমস্ত গাছের পাতায় পাতায়। আর সেই সাথে তীক্ষ্ণ স্বরে কি একটা রাত চড়া পাখি ডেকে ওঠে কোথাও, যেন কত যুগের কত রাত্রির ওপাশ থেকে ভেসে আসা কারোর বুক ফাটা হাহাকার আর আর্তনাদের মতনই শোনায় সেই ডাক। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্রীর কলমে দুর্দান্ত গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প কানা বশিরের মাঠ। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, রাজেশের ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, অপূর্বর ভূমিকায় জয় ভট্টাচার্য, রূপাইয়ের ভূমিকায় মৃন্ময় মান্না, বশির ও গ্রামের লোকের ভূমিকায় সুদীপ্ত সরকার, অহনার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। তাহলে বাকি অংশটা শোনা যাক। শ্রীর কলমে কানা বশিরের মাঠ। আজ থেকে অন্তত 20-25 বছর আগেও হৃদয়পুর আজকের হৃদয়পুর ছিল না। রায়দের তখন এতটা পড়তি অবস্থা হয়নি। রায়রা বংশানুক্রমে হৃদয়পুরের জমিদার। সেই কবে থেকে কোন এক নবাবী আমলে প্রতাপাদিত্য রায় এই গ্রামের জমিদার হয়ে এসেছিলেন। তারপর থেকে কয়েক পুরুষ ধরে ভিটেমাটি আঁকড়ে এখানেই রয়ে গিয়েছে তারা। একটা সময় রায়দের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সেও একদিন গিয়েছে হৃদয়পুরের। কিন্তু কালের চাকা তো আর চিরকাল এক জায়গায় থেমে থাকে না। ধীরে ধীরে যুগ পাল্টেছে, দেশও স্বাধীন হয়েছে, জমিদারদের বারবারন্তও কমেছে। কালের ছোঁয়া থেকে হৃদয়পুরই বা বাদ যায় কেন? দেখতে দেখতে গ্রামের কাঁচা মাটির সড়ক পাকা হয়েছে এক সময়। ইলেকট্রিসিটি এসেছে, তবে সব জায়গায় নয়। সব মিলিয়ে মোটের ওপর আজকের এই আপাত মফস্বল এলাকাটাকে দেখলে জলা জঙ্গলে ভরা সেদিনের সেই হৃদয়পুরকে আর চেনা যায় না। রায়দেরও যে সেই দিন আর নেই সে কথা বলাই বাহুল্য। জমিদার বাড়ির ভাঙাচোরা মুমূর্ষু প্রায় বিশাল ওই ইটকাঠের কঙ্কালখানা না থাকলে তার আজ এক সময় গায়ে জমিদার ছিল এ কথা কজনের মনে থাকতো তা নিয়ে সন্দেহ আছে বিস্তর। শিলাদিত্য রায় নামেই জমিদার বংশের উত্তরপুরুষ। সে এ যুগের ছেলে। কলেজে ভর্তি হওয়ার সময় পড়াশোনা করতে শহরে গিয়েছিল শিলাদিত্য। পরে বাপ ঠাকুরদা গত হওয়ার পর পাকাপাকি ভাবে সেখানেই সেটেল হয়ে যায়। এখন বছরে নাম কাওয়াজতে দু একবার এসে ঘুরে যায় কখনো সখনো।
বৃদ্ধ হরিচরণ বাড়ুচ্ছে, মানে শিলাদিত্যর হরিকাকা, সেই এখন যা দেখাশোনা করেন এদিকের সবকিছু। হরিচরণের দাদু ভবানীচরণ বাড়ুজ্যে ছিলেন শিলাদিত্যর দাদু বুধাদিত্যের সেরেস্তার নায়েব। আসলে এই বাড়ুজ্যেরাই পুরুষানুক্রমে রায়দের জমিদারি দেখাশোনা করে এসছে এতকাল। কিন্তু সে ওভার কতদিন? হরিকাকারও দিন দিন বয়স বাড়ছে, বই তো কমছে নয়। সেই বা কাহা তো কার এত কিছুর দেখভাল করতে পারে? শিলাদিত্যর মাথা তো কথাটা যে ঘুরপাক খায়নি তা নয়। সেই জন্যই এই ব্যবস্থা। সে ঠিক করেছে গ্রামের কিছু কিছু জমি একটু একটু করে লিজ দিয়ে দেবে। তাতে করে জমি জমাও বেদখল হওয়ার ভয় থাকবে না, আবার দেখাশোনা করার মেলা হ্যাঙ্গামাও পোহাতে হবে না। যেমন ভাবা তেমনি কাজ। একটা বেসরকারি কোম্পানির সাথে কথাবার্তা সব প্রায় পাকা হয়ে গিয়েছে শিলাদিত্যর। কোম্পানিটা থেকে দুজন লোক ওদের প্রতিনিধি হিসাবে জমি জমা সব ঘুরে ফিরে দেখতে এসছে আজ। হরিকাকাকে আগে থেকে সমস্তটাই বলা ছিল শিলাদিত্যর। বৃদ্ধ হরিচরণও সেই মতো শহুরে বাবুদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাপত্র সেরেই রেখেছে। জায়গাটা একটু ভেতরের দিকে হলেও মন্দ নয়, কি বলো অপূর্ব? রাজেশের কথায় মৃদু হেসে সম্মতিসূচক মাথা নাড়ে অপূর্ব। রাজেশ সরকার আর অপূর্ব দত্ত দুজনেই কর্মসূত্রে একটা বেসরকারি সংস্থার সাথে যুক্ত। আপাতত কোম্পানির হয়েই এই হৃদয়পুরে আসা তাদের। এখানে তাদের কোম্পানির নতুন একটা বড় কারখানা আর তার সাথে কিছু সাব গোডাউন তৈরির কথাবার্তা চলছে। তারই জমি জায়গা সমস্ত সরজমিনে দেখে নিতে তারা এসছে। জমিদারের সেরেস্তার লোক বৃদ্ধ হরিচরণ নিজে দাঁড়িয়ে তাদের আদর আপ্যায়নের যথাসাধ্য ব্যবস্থা করেছেন। কিন্তু তাহলেও বৃদ্ধের বয়স হয়েছে, নিজে ঘুরে ঘুরে সমস্ত জমি জমা দেখাবেন সেই দিন আর নেই। বাতের ব্যথায় অশক্ত হাঁটু নিয়ে চলাফেরা এখন আর তেমন একটা করতে পারেন না বৃদ্ধ হরিচরণ বাড়ুজ্যে। তবে বাবুদের যাতে ঘোরাফেরার কোনো অসুবিধা না হয় সেদিকে যথেষ্ট খেয়াল আছে তার। তাই জমি জমা সব ঘুরে দেখানোর জন্য রূপাইকে সঙ্গে করে পাঠিয়েছেন হরিচরণ। রূপাই এ গাঁয়েরই লোক, রূপাই সর্দার। লোকটার বয়স মাঝারি, এই বছর 40-45 মতন হবে। শক্ত সমর্থ, পেটানা চেহারা, বেশ সহজ সরল হাসি খুশি মানুষ। ছোটবাবু মানে শিলাদিত্য এলে বা এমনি মাঝে মধ্যে কখনো দরকার টরকার পড়লে 2-4 টাকার বিনিময়ে জমিদার বাড়ির টুকিটাকি ফাই ফরমাস খেতে দেয় সে। ধীরে ধীরে বেলা পড়ে এসছে প্রায়। গোটা জায়গাটা ঘুরে ঘুরে দেখতে অনেকটাই সময় লাগলো অপূর্বদের। তার উপর পাকা রাস্তা হলেও এখনো অনেক জায়গাতেই রাস্তার উপর বড় বড় খানাখন্দে ভরা। সেসব আর সারাই করে না কেউ, ফলে সাবধানে দেখে চলতে হয়। অপূর্বদের অভ্যাস না থাকায় আরো বেশি সময় লাগছিল তাদের। তবে তাহলেও কারখানা আর গোডাউন তৈরির জন্য জায়গাটা তেমন একটা মন্দ লাগেনি ওদের। কারণ আজকালকার দিনে কারখানা তৈরির জন্য এত বড় প্লট সচরাচর পাওয়া মুশকিল। আস্তে আস্তে নিজেদের মধ্যে এসব নিয়ে কথা বলছিল তারা। হঠাৎই দূরে মাঠের মতন একটা জমি দেখে দাঁড়িয়ে গেল রাজেশ। রূপাইয়ের দিকে তাকে জিজ্ঞাসা করলো, হরিচরণবাবু তো বলেছিলেন গ্রামের ওই বড় দিঘিটা পর্যন্ত সবটাই মিস্টার শিলাদিত্য রায়ের জমি, আই মিন পৈতৃক প্রপার্টি। তাহলে এই মাঠটাও তো ওর মধ্যেই পড়ে আই গেস। তুমি তো ওটা আমাদের ঘুরিয়ে দেখলে না রূপাই সর্দার? রূপাই সর্দারের মুখটা হঠাৎ কেমন যেন অন্ধকার হয়ে যায়, কেমন যেন পাশ কাটানোর ভঙ্গিতে সে বলে, ও জমিতে দেখনের কিছু নাই গো কর্তা, ওখানে না যাওয়াই ভালো। রাজেশের কথায় এতক্ষণে অপূর্বর চোখ গেল জমিটার দিকে। অনেকটা জায়গা জুড়ে ছড়ানো খোলা মাঠের মতন বিশাল একটা জমি। দিনের আলো অনেকটাই ফিকে হয়ে এসছে প্রায়। দূরে ধান ক্ষেতের আল ছুঁয়ে পশ্চিম প্রান্ত জুড়ে সূর্য এখন অস্ত যায় যায়, কিন্তু তার মধ্যেও দূর থেকে জায়গাটা চোখে পড়ছে বেশ। রাজেশের কথায় প্রথমটায় কোনো উত্তর দিল না রূপাই সর্দার। তার মুখ দেখে মনে হলো কোনো কারণে কিছু একটা যেন লুকিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে। অনেক সময় এসব জায়গায় জমি টমি নিয়ে শরিকদের মধ্যে বিবাদ থাকে, সেরকম কিছু নয় তো? তাহলে পরে সমস্যা তৈরি হতে পারে আবার। এসব ব্যাপারে আগে থেকে যাচাই করে নেওয়াই ভালো। মনে মনে এসব চিন্তা করেই অপূর্ব ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, Anything wrong with this land?
জমিটা নিয়ে কোনো ডিসপুট মানে সমস্যা আছে নাকি? রূপাই সর্দার জিভ দিয়ে নিজের ঠোঁট চাটে একবার, আকাশের দিকে তাকিয়ে নিজের গলার কাছে ঝুলে থাকা তাবিজের মতন জিনিসটাকে ছুঁয়ে ভিড় ভিড় করে কি যেন একটা বলে ওঠে সে। তারপর অপূর্বদের দিকে তাকিয়ে ফ্যাকাশে মুখে বলে, এখন অনেক বেলা হয়ে গেছে বাবু, এখন ঘরে ফিরে চলে। গ্রামের রাস্তা এই আধার নামলি পর কোথায় কি ঘাপটি মাইরা থাকে এটা তো কম যায় না। লোকটা খুব একটা ভুল বলেন। এখানকার রাস্তাঘাট এমনিতেই যথেষ্ট খানাখন্দে ভরা, তার উপর অন্ধকার নামলে তো কথাই নেই। আর সকালে বেরোনোর সময় ব্যাগ থেকে টর্চ লাইটটাও আনার কথা মনে ছিল না ওদের। আসলে ঘুরে দেখতে দেখতে এতটা বেলা হয়ে যাবে সে ওরা তখন বুঝতেই পারেনি। অন্ধকারে এই রাস্তায় চলতে গিয়ে একটু এদিক ওদিক হলেই কোনো গর্তে টর্তে পড়ে পা মুচকানো মোটেই অসম্ভব নয়। তাছাড়া এইসব গ্রামের রাস্তায় সাপ খোপ থাকাটাও বিচিত্র কিছু নয়। অগত্যা উপায়ন্ত না দেখে রূপায়ের পিছু পিছু জমিদার বাড়ির দিকেই পা বাড়ালো ওরা। কিন্তু তবুও কেন জানি না অপূর্বর মনে হলো রূপাই সর্দার যেন কিছু একটা গোপন করতে চাইছে এই মেঠো জমিটার ব্যাপারে। কিন্তু কি এমন কথা যে ওদেরকে সেটা বলতে চাইছে না লোকটা? সন্ধ্যার পরন্ত অন্ধকারে সকলের অলক্ষ্যে অপূর্বের কপালে একচিন্তে ভাঁজ খেলে যায়। মুড়ে মাইরা ফেলেন কর্তা, মাইরা জ্বালাইয়া গ্রামে তে মাথায় ঝুলাইয়া দেন উল্টা কইরা। আপনার যা মন চায় মুড়ে লইয়া তাই করবেন। মুই টু শব্দটি করবে একলাই, শুধু উড়ে সারিয়া দেন। ও কিছু করে গলাই কর্তা, ও কিছু করে গলাই। লোকটার বুক ফাটা তীব্র হাহাকারে রাত্রির নিস্তব্ধতা মুহূর্তে খান খান হয়ে যায় হঠাৎ। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে বিন্দু মাত্র পরিবর্তনের রেশ দেখা যায় না কোথাও। তাদের ক্ষুধার্ত হায়নার মতন লোভাতুর চোখগুলোতে সৃষ্টির কি এক আদিমতম লালসা যেন মুহূর্তে ঝিলিক দিয়ে ওঠে একবার। এই কে আছিস? পিছমোড়া করে বাদ ব্যাটাকে। প্রস্তর মূর্তির চেয়েও কঠিন সেই আদেশের প্রতিধ্বনিতে সমস্ত গ্রামের বাতাসও যেন নিমেষে শিউরে ওঠে হঠাৎ। সাথে সাথে মাটির ওপর হাঁটু মুড়ে বসে থাকা বৃদ্ধ লোকটাকে টানতে টানতে নিয়ে চলে পাইকার লেঠেলের দল। লোকটার চোখ থেকে অঝরে গড়িয়ে পড়ছে জলের ধারা। নিঃশ্বাসের সাথে প্রতিটা দমকে মুখ থেকে উঠে আসছে ভলকে ভলকে কাঁচা রক্তের তলা। তবুও তখনও চিৎকার করে চলেছে লোকটা, উড়ে সারান দেন বাবু, উড়ে সারান দেন। ও কিছু করে ক্লাই, ও কিছু করে ক্লাই। অপূর্ব রাজেশ সামনের দিকে পা বাড়িয়েও থমকে দাঁড়িয়ে পড়ে। আবার পেছনে ঘুরে দেখে রূপাই সর্দার জড়সড় ভঙ্গিতে রাস্তার একপাশে তখনও আগের মতোই দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। অপূর্ব তারা লাগায়, আরে কি হলো, দাঁড়িয়ে রইলে যে? তুমি আমাদের সাথে আসবে না সর্দার? রূপাই সর্দারের মুখটা হঠাৎ কেমন যেন ফ্যাকাশে দেখায়। আবার সে হালকা হেসে মাথা নাড়ে, তারপর রাস্তার ওপার থেকে গলা তুলে বলে, এগে আপনারা ঘুরে আসেন কর্তা, ওই এইখানে দাঁড়িয়ে রয়েছি। অগত্যা আর কি করা, অপূর্বরা তখনকার মতন বিশেষ কথা বাড়ায় না। আর দুজনে মিলে সামনের খোলা জমিটার দিকে পা বাড়ায় ওরা। হঠাৎ পেছন থেকে রূপাই সর্দারের গলা ভেসে আসে। আবার পেছন ফের অপূর্ব। রূপাই সর্দার বলে, এখানে না গেলে ভালো করতেন কর্তা, মোর কথাটা শুয়ে দেখেন কর্তা, এখানে কিছু নয়, এখান থেকে ফেরা চলেন। তুমি চুপ করে দাঁড়াও এখানে, আমরা জাস্ট 10 মিনিটের মধ্যেই ঘুরে আসছি। খানিকটা বিরক্ত মুখেই বলে অপূর্ব। রূপাই সর্দার আর কোনো কথা বলে না, তার মুখটা হঠাৎই কেমন যেন থমথমে হয়ে যায়। কাল সন্ধ্যা নেমে যাওয়ায় এদিকটায় আর আসা যায়নি বলে আজ সকাল সকাল অপূর্ব আর রাজেশ বেরিয়ে পড়েছে। আবার রূপাই সর্দারকে বলে গতকালকে দেখা সেই বিশাল মাঠটাতে আজ আবার এসছে ওরা। মাঠটা নিঃসন্দেহে বেশ বড়, খোলামেলা। অপূর্ব আর রাজেশ দুজনেই বরাবর কলকাতায় থেকে মানুষ হয়েছে। এত বড় মাঠ, এত জলা খাল বিল তাদের কেউই এর আগে দেখেনি কখনো। মাঠটা জায়গায় জায়গায় কাঁটা গুল্ম, আগাছা আর বুনো লতা পাতার ঝোপে ঝাড়ে ভরা। বেশ বোঝা যায় এদিকটায় লোক চলাচল তেমন একটা নেই বললেই চলে।
দেখে পা না ফেললে যে কোনো মুহূর্তে লতা পাতায় পা জড়িয়ে পড়ে যাওয়ার যথেষ্ট ভয় রয়েছে। ওরা কোনো মতে দেখে দেখে সাবধানে পা বাঁচিয়ে হাঁটছিল। অপূর্ব সঙ্গে আনা ক্যামেরাটায় পটাপট জায়গাটার বেশ কয়েকটা ছবি তুলে নেয়। এটাই ওদের কোম্পানি নিয়ম। এই সমস্ত ছবিগুলোই বিস্তারিত বিবরণ সহকারে রিপোর্ট হিসেবে কোম্পানির কাছে গিয়ে জমা করতে হবে ওদের। ছবি তুলতে তুলতেই অপূর্ব রাজেশকে চাপা গলায় বলে, ওই লোকটার ব্যাপারটা কি বলতো? রূপাই সর্দার তখনও একইভাবে রাস্তার ধারে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। রাজেশ মুখ তুলে দূরে দাঁড়িয়ে থাকা লোকটাকে একবার দেখে নেয়, তারপর বলে, কে ওই রূপাই সর্দার? অপূর্ব মাথা নাড়ে, বলে, লোকটা কাল থেকে এই জায়গাটা কেমন যেন এড়িয়ে যাচ্ছে। আমাদের এখানে আনার কোনো ইচ্ছাই ছিল না ওর। কেসটা কি বলতো? এইসব জায়গায় তো শুনেছি অনেক সময় ওই জমি জায়গা নিয়ে শরিকে শরিকে ঝঞ্ঝাট ঝামেলা লেগেই থাকে। সেরকম কিছু নয় তো? তাহলে কিন্তু পরে ওই ল্যান্ড নিয়ে কিছু ডিসপুট হলে কোম্পানি আমাদেরকেই দোষী করবে আবার। রাজেশ কি যেন চিন্তা করে খানিক, তারপর ঘাড় নেড়ে বলে, কথাটা ঠিকই বলেছ, ভালো করে খোঁজ খবর করে নিতে হবে একবার, পরে কোনো ঝামেলা হলে মুশকিল। দাঁড়াও দেখছি কি করা যায়, কিন্তু লোকটার সাথে আগে ভালোভাবে ভাব জমাতে হবে, তা না হলে ভেতরের খবর জোগাড় করা অসম্ভব। কিছুক্ষণ ভালো করে গোটা জায়গাটা ঘুরে ফিরে নিয়ে আবার ফিরতি পথ ধরে ওরা। রূপাই সর্দার রাস্তার একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ওদেরকে ফিরতে দেখে তার মুখে কেমন একটা অদ্ভুত ফ্যাকাশে হাসি খেলে যায়। সে মাথা নেড়ে বলে, আসেন কথা আসেন, চলেন চলেন, এইবার ফিরি চলেন। অপূর্ব লক্ষ্য করে লোকটার মধ্যে গত সন্ধ্যের মতোই কেমন যেন একটা অস্থির অস্থির ভাব, যেন কিছু একটা বলি বলি করেও কি মনে করে বলতে ইতস্তত করছে সে। অপূর্ব রাজেশের দিকে তাকায় একবার, তারপর রূপাই সর্দারকে উদ্দেশ্য করে খানিক নরম গলায় জিজ্ঞাসা করে, তুমি কিছু বলবে সর্দার? লোকটা জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁট চাটে আবার, তারপর একটু থেমে বলে, এগে এটা কথা কনের ছিল কথা, যদি অধমের দোষ লাই ধরেন তাহলে কইতে পারি। রাজেশও অপূর্বের মতোই একই রকম নরম সুরে বলে, আরে বলো কি বলবে, এত ভয় কিসে? আমরা কি বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবো তোমায়? কথাটা বলেই খানিক সহজ হওয়ার জন্য হালকা গলায় সামান্য হেসে ওঠে রাজেশ। রূপাইও প্রথমটা কি বলবে ঠিক বুঝতে না পেরে দাঁত বের করে বোকার মতন হাসে, তারপর আশপাশটা একবার ভালো করে দেখে নিয়ে ঈষৎ চাপা গলায় বলে, এগে তা লয় কথা, আসলে আপনারা হইলেন ওই গিয়া ওই শহরে পড়ালেখা শিক্ষা আসা শহুরে বাবুরা সব, আপনারা কি এই গ্রামে গরিব গুরব লোকের কথা কানে লিবেন? কেন নেব না? আহা, তুমি আগে বলেই দেখো না একবার। কথাটা বলে রূপাইয়ের নজর এড়িয়ে অপূর্বর দিকে তাকিয়ে চোখ টিপে রাজেশ। অপূর্ব বোঝে রাজেশ লোকটার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। সে মনে মনে হাসে, কিন্তু রূপাই সর্দারের মুখে হাসির লেশ মাত্র নেই। তার চোখে দানা বেঁধে আছে কি এক গভীর আশঙ্কার মেঘ। অপূর্ব আর রাজেশের কৌতূহলী মুখগুলোর দিকে তাকিয়ে গম্ভীর গলায় সে বলে, এগে গরিবের কথা যদি একটু কানে নেন বাবুরা তাহলে কই, ও জমি আপনারা ছাড়া দেন, ও জমি ছাড়া দেন বাবু, ছাড়া দেন, ছাড়া দেন ও জমি, ও জমি, ও জমি ভালো নয় গো কথা, ও জমি ভালো নয়। রূপায়ের শেষের দিকের কথাগুলো কেমন যেন চাপা স্বগতোক্তির মতন শোনায়। রাজেশ বলে, আহা, কেন ভালো না সেটা তো বলবে। রূপায়ের চোখগুলো হঠাৎই কেমন যেন সতর্ক হয়ে ওঠে, যেন আশেপাশে কারোর উপস্থিতি সম্বন্ধে বুঝে নিতে চাইছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর ওদের দিকে তাকিয়ে আগের মতনই ফিসফিসে গলায় এসে বলে, ও যে কানা বসিরের জমি গো, ও কানা বসিরের মাঠ। অপূর্ব ভ্রুজোড়া আবার মুচকে যায়। খানিক অবাক গলায় সে জিজ্ঞাসা করে, কানা বসির? সে আবার কে? রূপাই সর্দারের গলা ছেড়ে হঠাৎ ম্লান একটা দীর্ঘশ্বাস উঠে আসে। সে বলে, সে আজ
প্রায় ৬০-৭০ বছর আগের কথা বাবু। হৃদয়পুরে তখন এই আজকের হৃদয়পুরে ছিল নাই। রায়বাবুদের তখনও রমরমা হাল ছিল। দায়দা বাবুর মানে আজকে ছোট দা বাবুর ঠাকুরদা ছিলেন এই গায়ের জমিনদার। বাপ ঠাকুরদার মুখে শুনেছি তিনি নাকি হেবি দাপুটে মানুষ ছিলেন, কাউরে রেয়াত করতেন লাই। এই জমিদারের সময় গ্রামে একটা বইরা এলো একদিন, নাম বসির মিয়া। বসিরের একখানা চোখ কান আসেল বলে গায়ের লোকেরা আরে ওই কানা বসির কইয়া ডাকত। সাত কুলে তার খেয়াও ছিল না। সে কেমনে গায়ে আইলো, কোথা থেকে আইলো কেউ জানলো না। এখানে এই যে মাঠখানা দেখতেছেন, তখন এই পুরো জায়গাটা ছিল আরো অনেকখানি এই জলা জঙ্গলে ভরা। বসের মিয়া এইখানে গ্রামের এক কোণে ঘর বাঁধলেন তার। বসির গ্রামে আসার পর থেকে সাপের খেলা দেখাইতো। গ্রামের লোকের অসুখে বিসুখে টুকিটাকি দাওয়াই দিতে পারত। এমনি করিয়া বেশ দিন যাইতেছিল। হঠাৎ একদিন গ্রামের লোকে দেখে বসের মিয়া কোথা থেকে জানি ছোট্ট ফুইটা একটা মাইয়া ধইয়া লাইছে। কেউ জিগাইলে মিয়া কইতো মায়েরে নাকি জঙ্গলের মধ্যে কুইরা পাইছে। হে ওর মাইয়া। দেখতে দেখতে হে মাইয়া বড় হইল। বসের আরো নিজের মাইয়ার মতোই দেখতো তারে। জানে সেও ওর কাছে আদরের ছিল ওই বিটিয়া। মাইয়াটাও ছিল তেমন, যেমন তার রূপ তেমনই লক্ষ্যে মন্দা। বসের বড় সাত কইরা তার নাম রাখছিল টুসু রানী। টুসু বাপের ভারী নেয়াটা ছিল, কোনো কিছুতে একটু কোনো ভয় ডর ছিল নাই গো মাইয়াটার। অনায়াসে সাপলিয়া বাপের মতো খেলতে খাইতে পারত। কিন্তু মাইয়া মানুষের এত বাড়ানি গায়ের লোকে চোখ টাটাইতে লাগলো। তার উপর মুখপুরীর ছিল গা জ্বালানি রূপ। ও রূপের আগুনে চেষ্টায় কাল হলো আবাগির। জমিদারের কানেও কথা গেল। গায়ের লোকে হক করে মিলে কইলে টুসু নাকি আসলে মানুষই লয়, ও সাক্ষাৎ নাগিন। নাহলে কি আর সাপ লইয়া অমন ছেলনাপনা করতে পারে? অনেকে কইলে তারা নাকি রীতের বেলা লেজের চোখকে দেখেছে ওর রূপ বদলাইতে। আর যাই কোথায়, এক রীতের বেলা জমিদারের লেঠেলরা সব মিলা বসের মিঙার চোখের সামনে থেকে টুসরে তুলে লিয়া গেল। আর ওই যে বট গাছটা দেখতেছেন, ওইখানেই বসের মায়েরা জইলা দিছিল। লোকে বইলে নাকি টুসুর কুলো দোষ ছিল নাই। আসলে জমিদারেরই কুনজর পড়ছিল এই মাইয়াটার আর জমিটার উপর। তবে এখানে কিন্তু গপ্পের শেষ লয় কথা। এরপর হে রাতে যারা যারা বসিরে ঘরে গেছিল কিভাবে জানি এক এক করে হক রে সাপে কাটলো। বুড়া জমিদারও সালান পাইল। আর হেওর এক রাতে গোখরোর কামড় খাইয়া মারা পড়ল। ঠিক এত অব্দি বলে থামল রূপাই সর্দার। রাজেশ বলল, সে না হয় বুঝলাম, কিন্তু এসব তো অনেক আগের কথা। এর সাথে এখানে এই জমিতে কারখানা করা বা না করা এর সম্পর্ক কি আছে সেটাই তো বুঝলাম না। মাথা নাড়ল রূপাই, বলল, সম্পর্ক আছে কথা, সম্পর্ক আছে। আপনারা কি ভাবলেন ওই হক লোকগুলান জমিদার বাবু আর সব কি এমনি এমনি মরছে? না গো কথা না, এসব হলো বসের মিঙা সাপ। মানুষের চোখের জল আর রক্তের মাইখা কেউ কি অত সহজে সারান পাই গো কথা? মানুষের বুকের হাহাকার কি আর ফেল লাগো? এই জমিতে বসির মিয়া সাপ আছে, চোখে জল আছে, রক্ত আছে। মানুষের কাঁচার রক্ত এই জমিতে আছে। দোষ আছে গো কথা, দোষ আছে এই জমিতে। এই দিনের পর থেকে যারা এই জমিতে আছে তাদের কিছু না কিছু অনিষ্ট হয় গো কথা।
কত কারে যে খাইছে মাঠ তারা হিসাব লাই কইতাছি কথা, জমি ভালো নয়। আপনারা আপনারা যত তাড়াতাড়ি পারেন এই গাঁ ছেড়ে চলে যান কথা, চলে যান। আজ দুপুরের ট্রেনেরই চলে যান কথা, চলে যান। হইলে আর চোখে পইরা গেলে আর সারা নাই। অসারে একবার দেখা ফেলায় আরেও একদিন না একদিন লিয়া যায়, ঠিক লিয়া যায়। কে নিয়ে যায়? টুসু গো কর্তা, বছরের হাই মাইয়া এই টুসু রানী। অর্ধেকা সাবধান কর্তা, অর্ধেকা সাবধান। ওই ডাইন কাউরে সারে নাই গো কর্তা, কাউরে সারে নাই। আর পেটে যে অনেক খিদা বাবুরা, অনেক খিদা। রূপাইয়ের কথা শেষ হতে না হতেই হো হো করে হেসে ওঠে রাজেশ। তারপর হাসি থামলে কোনো মতে বলে, স্টোরিটা কিন্তু বেশ ভালো ছিল সর্দার। বশির মিয়া, অত্যাচারী জমিদার, আবার সাথে হিন্দি সিনেমার মতো সেই ইচ্ছাধারী নাগিনও আছে। উফ, মানতেই হবে, সব মিলিয়ে বেশ ইন্টারেস্টিং। কি বলো অপূর্ব? অপূর্ব রাজেশের সাথে শব্দ করে জোরে হেসে ওঠে। এবার রূপাই সর্দার কোনো উত্তর দেয় না, গম্ভীর মুখে চুপচাপ দাঁড়িয়ে থাকে শুধু। অপূর্ব বলে, যা বলেছ, সর্দারের গল্পটা কিন্তু জম্পেশ, কিন্তু এই ভর দুপুরবেলা ব্যাপারটা তেমন ঠিক জমলো না। ওটা ওই রাতের বেলা অন্ধকারে লেপটে মুড়ি দিয়ে বসে চা আর তেলে ভাজার সাথে শুনলে না, জমেছে তো একদম। বাবুরা কলকাতা থেকে আইসেন, গায়ের লোকের কথা মালমেল লাই জানতেন, তবুও কই আর এখন তা মুদের কাজ তাই কইলাম। এখন মানা না মানা সবটাই আপনি গো ব্যাপার। গম্ভীর মুখে কথাটা বলে সামান্য থামল রূপাই সর্দার। তারপর আবার বলল, তবে মনে রাখবেন কথা, ও লজর যার উপর একবার তো করে তার কিন্তু আর সারালাই, আর সারালাই। আরে ও এক না একদিন ঠিক লইয়া যাইবে, যাইবে। জমিদার বাড়ির আর কিছুই প্রায় অবশিষ্ট নেই। ইতিহাসের শেষ সাক্ষ্য হিসাবে কয়েকটা ভগ্নপ্রায় খিলান, নোনা ধরা পুরনো ইট আর কড়িবর্গাকে সম্বল করে ধুঁকতে ধুঁকতে বিশাল এক প্রাচীন ধ্বংসস্তূপের মতন কোনো মতে দাঁড়িয়ে আছে বাড়িটা। অবশ্য একে এখন বাড়ি না বলে বাড়ির কঙ্কাল বলাই ভালো। সমস্ত বাড়িটার প্রতিটা কোনায় কোনায় বাসা বেঁধে আছে অসুখ আর জরার চিহ্ন। উত্তর দিকে দেওয়ালের ইটগুলোকে আঁকড়ে ধরে মাথা তুলেছে বিশাল এক ঝাঁকড়া পাকুর গাছ। দিনের বেলাতেও দালানে এখন আর আলো পৌঁছয় না সেখানে। সমস্ত বাড়িটা জুড়ে কেমন যেন পুরনো দিনের গন্ধ লেগে আছে, যেন অসুস্থ এক বৃদ্ধ দাদামশাই তার অতীত দিনের অলিক কোনো স্মৃতিচারণের মতো। তবুও পূর্ব দিকের ঘরগুলো সেই তুলনায় কিছুটা ভালো অবস্থায় আছে। সম্ভবত এদিকটা কোনো না কোনো সময় কিঞ্চিত মেরামত করা হয়েছিল, তাই হয়তো সময়ের ভার সয়েও মাথা তুলে কোনো মতে টিকে রয়েছে এখনো। এই পূর্ব দিকের ঘরগুলোর একটাতেই কোনো রকমে মাথা গুঁজে দুটো দিন থাকার ব্যবস্থা হয়েছে অপূর্বদের। এই ঘরটা থেকে বাইরের খিড়কি পাশের দরজাটা পরিষ্কার দেখা যায় একদম। রাত তেমন বেশি হয়নি, ঘড়িতে মোটে 9:30 মতন বাজে এখন। কিন্তু গ্রামের দিকে 9:30 মানেই যথেষ্ট রাত। তারপর এদিকে সর্বত্র ইলেকট্রিসিটিও আসেনি এখনো। জমিদার বাড়িতেও ইলেকট্রিসিটি নেই। আসলে হরিচরণ একলা মানুষ, সে পুরনো দিনের লোক, তার এসবের দরকারও হয় না। হ্যারিকেনের আলো আর হাত পাকার হাওয়াকেই তার দিন চলে যায়। রাত বেশি না হলেও এর মধ্যে গোটা জমিদার বাড়ি নিস্তব্ধ নিঝুম হয়ে গিয়েছে প্রায়। আসলে হরিচরণ বুড়ো হয়েছে, তাছাড়া সে বাতের রোগী, তাই তাকে একটু আগেই শুয়ে পড়তে হয়। চাকর কানাই প্রসাদও একটু আগে ওদের ঘরে এসে রাতের মতন খাওয়ার জল আর একটা হ্যারিকেন রেখে চলে গিয়েছে। কিন্তু ওরা শহরের জল হাওয়ায় অভ্যস্ত, এত তাড়াতাড়ি কি আর ওদের ঘুম আসে? অগত্যা খাওয়া দাওয়া সেরে নিজেদের ঘরেই বসেছিল ওরা। ওই রূপাই সর্দার লোকটাকে কেমন লাগলো তোমার?
আচ্ছা, ব্যাটার মনে কোনো মতলব নেই তো? মানে ওই দিনে দুপুরে তখনও সব আষাঢ়ে গাঁজাখুরি গপ্প টপ্প বললো কি না? আমি ভাবছিলাম আমাদের ভয় টয় দেখিয়ে ওই তাড়াতে চাইছিলাম তো আবার। অপূর্বর কথায় মাথা নাড়ে রাজেশ, বলে, আমার কিন্তু তেমনটা মনে হলো না অপূর্ব। দেখে তো সহজ সরলই লাগলো লোকটাকে। আর ওই গল্পটা হয়তো এদের কাছে প্রচলিত পাতি একটা গ্রাম্য কুসংস্কার। দেখলে না, ওই বুড়ো হরিচরণকে জায়গাটার কথা জিজ্ঞেস করাতে কেমন যেন এড়িয়ে গেল তখন। এইগুলো জাস্ট এদের সুপারস্টিশন, আর কিছু না। তাছাড়া খামোখা আমাদের ভয় দেখিয়ে তাড়িয়ে ওই রূপাই সর্দারের লাভটা কী হবে বলো তো? তা অবশ্য ঠিকই বলেছ। তবে যাই বলো না কেন, লোকটার গল্পটা কিন্তু খাসা ছিল। মানে জাস্ট একবার ভাবো, তুমি ঘুমিয়ে আছো, মাঝরাতে কিছু একটা শব্দে তোমার ঘুমটা আচমকা ভেঙে গেল। হঠাৎ তাকিয়ে দেখলে আমি পাশে বিছানায় নেই। তুমি আমাকে খুঁজতে বেরোলে, তারপর দেখলে আমাকে একটা মেয়ে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে চলে যায় চুপচাপ। উফ, কি থ্রিলিং মাইরি, ভাবতে একেবারে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। কথাটা বলেই সশব্দে হেসে ওঠে রাজেশ। অপূর্ব সকালে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখছিল। সে হাসতে গিয়েও হঠাৎ কি একটা দেখে যেন চুপ করে যায়। রাজেশের দিকে তাকিয়ে বলে, কি অদ্ভুত ব্যাপার, দেখো। বলেই ক্যামেরাটা রাজেশের দিকে বাড়িয়ে দেয়। সে বলে, সকালে জায়গাটার অতগুলো ছবি তুললাম তখন, এখন দেখছি একটাও ছবি ওঠেনি। হাউ স্ট্রেঞ্জ। রাজেশ ক্যামেরাটা দেখতে দেখতে চিন্তিত গলায় বলে, তুমি শিওর যে ছবিগুলো নিয়েছিলে ঠিকঠাক? অপূর্ব বেশ জোরের সাথে মাথা নাড়ে, বলে, আরে হ্যাঁ হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। একটা দুটো না, আমি ঘুরিয়ে ফিরিয়ে নানা অ্যাঙ্গেল থেকে প্রায় 12-14টা ছবি নিয়েছিলাম জায়গাটার। ইনফ্যাক্ট দেখো না, অন্য সমস্ত জায়গাগুলোর ছবিগুলো তো ঠিকই আছে, শুধু এই ফটোগুলো মিসিং। ভারী অদ্ভুত তো। অপূর্বর কপালে মৃদু চিন্তার ভাঁজ ফুটে ওঠে। রাজেশ ব্যাপারটাকে হালকা করতে একটু হেসে চাপা গলায় বলে, দেখো, ওই রূপাই সর্দারের বলা নাগিন ভূতই ছবি ডিলিট করে দিয়েছে হয়তো। অপূর্ব কোনো উত্তর দেয় না। সে আগের মতোই এক দৃষ্টে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। রাজেশ আবার হালকা গলায় বলে, আরে অত চাপ নিও না, মেবি ক্যামেরার কোনো গ্লিচ টিচ হবে হয়তো। কাল সকালে এখান থেকে বেরোনোর সময় ওই জায়গাটা আরেকবার ঘুরে যাব না হয়, তখন কটা স্ন্যাপ নিয়ে নিও, ব্যাস, তাহলেই হবে। সিম্পল। এখন আর এই নিয়ে বেশি মাথা কামিও না, ঘুমিয়ে পড়ো। রাজেশ বিছানার উপর রাখা কাঁথাটা টেনে নিয়ে বালিশে মাথাটা এলিয়ে দেয়। অপূর্ব আর কথা না বাড়িয়ে হ্যারিকেনের আলোটা কমিয়ে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে চুপচাপ। রাত এখন কটা হবে কে জানে। হঠাৎ সত্যি সত্যি কিসের একটা শব্দে অপূর্বর ঘুমটা আচমকা ভেঙে যায়। চোখ থেকে ঘুমের রেশ খানিক পাতলা হতেই শব্দটা চিনতে পারে সে। বিড়ালের কান্নার শব্দ। কে জানে জমিদার বাড়ির কোন পুরনো চোরাগলি পথে বসে ইনিয়ে বিনিয়ে সুর করে একটানা কেঁদে চলেছে বিড়ালটা। আর সেই শব্দই রাতের নিঃসঙ্গ প্রহরীর মতন জমিদার বাড়ির প্রতিটা অলিন্দে অলিন্দে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে আবার। অসুস্থতে ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসে অপূর্ব। তার ঘুম এমনিতেই ভীষণ পাতলা, একবার ভেঙে গেলে সহজে ঘুম আসতে চায় না আর। অগত্যা বিছানা ছেড়ে উঠে একটা সিগারেট ধরায় সে। আর তখনই পাশের বিছানাটার দিকে চোখ যায় তার। হ্যারিকেনের নিভু নিভু হয়ে আসা টিমটিমে হলদে আলোতে সে দেখে পাশের বিছানাটা এখন সম্পূর্ণ ফাঁকা, সেখানে কেউ নেই। আশ্চর্য, রাজেশ এত রাত্রে কোথায় বেরোলো আবার? হঠাৎ ঘুমোতে যাওয়ার আগে রাজেশের বলা কথাগুলো মনে পড়ে যায় অপূর্বর। জাস্ট ভাবো একবার, তুমি হয়তো ঘুমিয়ে আছো, মাঝরাতে কিছু একটা শব্দে তোমার ঘুমটা আচমকা ভেঙে গেল, তাকিয়ে দেখলে আমি পাশের বিছানায় নেই। তাহলে কি বিড়ালের ডাকটা রাজেশেরও কানে গিয়েছে, আর তাতেই হয়তো তার ঘুমটা ভেঙে গিয়েছে? তারপর অপূর্বকে ভয় দেখানোর জন্যই হয়তো ঘর ছেড়ে বেরিয়ে চুপ করে লুকিয়ে আছে কোথাও। মনে মনে একটু বিরক্তই হয় অপূর্ব। এত রাতে এরকম ছেলে মানুষে করার মানে হয়? সে চাপা গলায় রাজেশের নাম ধরে ডাকে, রাজেশ, রাজেশ। কিন্তু না, রাজেশের তরফ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। অপূর্ব আবার ডাকে, রাজেশ, রাজেশ,
আরে এত রাতে বসে বসে কি বাচ্চাদের মতো আর কি করছো বলো তো? না, এবারেও রাজেশের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। আশ্চর্য, হঠাৎ কিছু না বলে কয়ে ছেলেটা গেল কোথায়? হ্যারিকেনের আলোটা সামান্য উস্কে দিয়ে সেটা হাতে নিয়েই বাইরে বেরিয়ে আসে অপূর্ব। কিন্তু না, রাজেশকে কোথাও দেখতে পায় না সে। তাহলে কি বাথরুমে গিয়েছে? হঠাৎ বাইরের দিকের খিড়কির দরজার দিকে চোখ যায় তার। এ কি, দরজাটা এমন হাট করে খোলা কেন? শোয়ার সময় তো কানাই প্রসাদ এসে বন্ধ করে দিয়েছিল এটা। তাহলে কি মনে হতে খানিকটা কৌতূহলী হয়ে দরজার দিকে কয়েক পা এগিয়ে যায় অপূর্ব। বেড়ালটা তখনও কেঁদে চলেছে একটানা। আর সেই অমানসিক কান্নার শব্দে যেন রাতের কোনো অশনি সংকেত মিশে রয়েছে, যেন জমিদার বাড়ির অতীত কোনো ইতিহাসের পাতা থেকে হঠাৎ উঠে আসা ভয়ঙ্কর কোনো অভিশাপের মতোই বাতাসের বুকে একটু একটু করে ছড়িয়ে যাচ্ছে সেই কান্নার শব্দ। পায়ে পায়ে খিড়কির দরজার কাছে এসে দাঁড়ায় অপূর্ব। বাইরে যত দূর চোখ যায় নিঃসীম ঘন অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ে না। প্রায় থেকে থেকে ঝোড়ো হাওয়া বইছে, মেঘের হালকা হালকা গুরু গর্জন কানে আসছে। মনে হচ্ছে বৃষ্টি হবে হয়তো। দূর থেকে গোটা জমিদার বাড়িটাকে দেখাচ্ছে ঠিক যেন একটা প্রেত ছায়ার মতন। কোথায় একটা রাত পাঁচা ডেকে উঠল যেন। আর ঠিক তখনই গন্ধটা নাকে আসলো ওর। অদ্ভুত একটা ফুলের গন্ধ, ভারী মিষ্টি গন্ধটা। কেমন যেন ঝিমঝিম একটা আবেশ আছে গন্ধটায়। কিসের গন্ধ এটা? কোনো ফুলের গন্ধ? কোনো বুনো ফুল কি? তাছাড়া আর কি বা হবে? এখানে আশেপাশে তো ঝোপঝাড় আর বুনো লতাপাতা ছাড়া কিছুই নেই। আর জমিদার বাড়িতে একসময় বাগান ছিল হয়তো, কিন্তু সে সবই তো এখন আগাছা। কয়েক মুহূর্ত কি একটা ভাবনায় ডুবে চুপ করে দরজার কাছটায় দাঁড়িয়ে থাকে অপূর্ব। তারপর ধীরে ধীরে তুলে ধরে হাতে ধরা জ্বলন্ত হ্যারিকেনটা। কিন্তু না, রাতের ছায়া ছায়া অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ে না কোথাও। রাজেশ, রাজেশ! আবারও গলা তুলে ডাক দেয় অপূর্ব, কিন্তু কোথায় কি? কেউই তো নেই। তাহলে কি এগিয়ে দেখে আসবে একটু? খানিক ইতস্তত করেই দরজার বাইরে পা রাখেও। তখনই শিরশিরে ঠান্ডা একটা বাতাস আলতো করে স্পর্শ করে যায় ওর সমস্ত শরীর। আর সেই সাথে একটু আগের সেই গন্ধটা আরও তীব্রভাবে ওর নাকে এসে ছাপটা মারে আবার। রাজেশ! কয়েক পায়ে গিয়ে রাজেশের নাম ধরে ডাকতে গিয়েও হঠাৎ থমকে যায় অপূর্ব। আরে, দূরে অন্ধকার ওই গাছটার কাছে কে দাঁড়িয়ে আছে না? এত রাতে এই অন্ধকারে কে দাঁড়িয়ে আছে এখানে? রাজেশ নয় তো? কথাটা মনে হতেই দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায় অপূর্ব। অদূরে সেই ছায়ামূর্তিও যেন নড়ে ওঠে একবার। অপূর্ব হ্যারিকেনটা ঈষৎ উঁচু করে আবার। ছায়ামূর্তি এক মুহূর্তের জন্য পেছন ফেরে। হ্যারিকেনের টিমটিমে হলদে আলোয় চকিতে ছায়ামূর্তির মুখটা দেখতে পায় অপূর্ব। হ্যাঁ, কোনো ভুল নেই, রাজেশ। রাজেশই তো। কিন্তু এত রাতে একা একা এখানে দাঁড়িয়ে কি করছে ও? অপূর্ব ডাকে, রাজেশ, রাজেশ! কিন্তু রাজেশের মুখ দেখে মনে হয় সে ওর কথা শুনতেই পায়নি যেন। সে আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর হঠাৎই অপূর্বর কিছু বুঝে ওঠার আগেই সামনের দিকে ফিরে দ্রুত গতিতে হাঁটতে শুরু করে আবার। কি আশ্চর্য! এসবের মানে কি? আরে কি হলো? কোথায় যাচ্ছ? অপূর্ব পেছন থেকে চিৎকার করে ওঠে, কিন্তু রাজেশের তরফ থেকে কোনো উত্তর আসে না। অপূর্বর মনে জমে ওঠা বিরক্তিটা ধীরে ধীরে কেমন একটা অদ্ভুত অস্বস্তিতে পরিণত হয়। কি করবে বুঝে উঠতে না পেরে ও শেষমেশ রাজেশের পেছন পেছন পা বাড়ায়। বলে, দাঁড়াও রাজেশ! আরে দাঁড়াও! কোথায় যাচ্ছ? রাজেশ কিন্তু কোনো উত্তর দেয় না। উল্টে তার হাঁটার গতি যেন আগের চেয়ে আরো খানিকটা দ্রুত হয় এবার। এ কোথায় চলেছে রাজেশ? হঠাৎ রাস্তাটা চিনতে পারে অপূর্ব। আরে, এদিক দিয়েই তো রূপই সর্দার সকালবেলা ওই মাঠটায় নিয়ে গেছিল না তাদের?
তাহলে কি রাজেশ এসব করে ওকে ভয় দেখাতে চাইছে? উফ, এত রাতে এমন উদ্ভট সমস্ত ইয়ার্কির কোনো মানে হয়? বিরক্তিতে অপূর্বর কপাল কুঁচকে যায়। সে আবার বলে, অনেক হয়েছে রাজেশ, এনাফ ইজ এনাফ, নাও স্টপ দিস ননসেন্স। অনেক রাত হয়েছে, সকালে বেরোতে হবে। আরে শোবে চলো। কি তখন থেকে সব ছেলে মানুষই করছো? রাজেশ কোনো উত্তর দেয় না, কিন্তু হঠাৎ একটা শব্দ কানে আসে অপূর্বর। মৃদু একটা ছম ছম শব্দ, ঠিক যেন পায়ে নুপুর পরে হেঁটে চলেছে কেউ। শব্দটা খুব ক্ষীণ, কিন্তু তাও শোনা যাচ্ছে। এটা কিসের শব্দ? কেমন যেন অদ্ভুত একটা কৌতূহল হয় অপূর্বর। পায়ে পায়ে আরো খানিকটা সামনের দিকে এগিয়ে যায় ও। রাজেশকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে। ওর থেকে মাত্র হাত কয়েক দূরত্বেই নীরবে হেঁটে চলেছে সে। ছমছম শব্দটা এখন আরো স্পষ্ট হয়ে কানে আসছে অপূর্বর, যেন খুব কাছেই কোথাও রয়েছে শব্দের উৎসটা। হঠাৎ কিছু দূর গিয়েই আবার দাঁড়িয়ে পড়ে রাজেশ। অপূর্ব দেখে দূরে সেই মাঠটা দেখা যাচ্ছে। ও আবার রাজেশকে ডাকতে চায়, কিন্তু তার আগেই থমকে যেতে হয় ওকে। আরে, সামনে রাজেশের থেকে হাত খানেক তফাতে ওটা কে দাঁড়িয়ে রয়েছে ওখানে? একটা একটা মেয়ে না? এত রাতে এখানে মেয়ে এলো কোথা থেকে? কেমন যেন অজানা একটা চাপা অস্বস্তিতে অপূর্বর মনটা অস্থির হয়ে ওঠে হঠাৎ। সকালে রূপাই সর্দারের বলা কথাগুলো যেন খানিকটা অকারণেই মনে পড়ে যায় আবার। টুসু গো কর্তা, বসিরের হে মাইয়া, এই টুসু রানী, অর্ধেকটা সাবধান কর্তা, অর্ধেকটা সাবধান। ওই ডাইন কাউরে সারে নাই গো কর্তা, কাউরে সারে নাই। আর পেটে যে অনেক খিদা বাবুরা, অনেক খিদা। নিস্তব্ধ নিঝুম রাত্রির বুকে রূপাইয়ের কথাগুলো যেন আবারও প্রতিধ্বনিত হয় অপূর্বর মাথার ভিতরে। না না না, এসব বোকার মতন কি ভাবছে সে? নিশ্চয়ই নিশ্চয়ই এসব ওই ওই রূপাইয়ের কোনো না কোনো চাল। ওদের বিপদে ফেলে নির্ঘাত কোনো কাজ হাসিল করতে চায় বেটা। সেভাবেই হোক রাজেশকে নিয়ে ফিরতে হবে এখান থেকে। গ্রামেগঞ্জে এসে হঠাৎ কোথায় কি ঝামেলা জড়িয়ে যাবে না হলে, সে কি বলা যায়? এসব ভাবতে ভাবতেই আবার মুখ তুলে সামনের দিকে তাকায় অপূর্ব, কিন্তু কোথায় রাজেশ? কেউই তো নেই। রাজেশ? রাজেশের নাম ধরে ডাকতে গিয়েও কেন জানি না হঠাৎ অপূর্বর গলাটা কেঁপে যায় একবার। আর ঠিক তখনই দূরের সে মাঠটার দিকে চোখ চায় ওর। ওখানে কিসের একটা আলো জ্বলছে না? খুব হালকা মৃদু একটা ফিকে আলোর রেশ, কিন্তু তাও বেশ জলজলে। গ্রামের দিকে অনেক সময় মাঠে ঘাটে এমন আলেয়া দেখার কথা এর আগে অপূর্ব শুনেছে বটে। তাহলে কি তেমন কিছু? কিন্তু রাজেশ ও কোথায় গেল আবার? কি মনে হতে পায়ে পায়ে মাঠটার দিকে এগিয়ে যায় অপূর্ব। গ্রামের মূল রাস্তা থেকে সরু একটা কাঁচা পায়ে চলা রাস্তা সোজা নেমে গিয়েছে মাঠটার দিকে। সাবধানে পা ফেলে ওই রাস্তা ধরেই সামনের দিকে গিয়ে যায় অপূর্ব। আর কিছুটা এগোতেই রাজেশকে আবার চোখে পড়ে ওর। মাঠটার খুব কাছে ওর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে সে। আশ্চর্য, এখানে কখন এলো রাজেশ? কই, অপূর্ব এতক্ষণ পেছনেই ছিল ওর, তাও দেখতে পায়নি তো। কিন্তু আর বেশি কিছু ভাবার অবকাশ পায় না অপূর্ব। তার আগেই ভারী অদ্ভুত একটা দৃশ্য আচমকা চোখে পড়ে ওর। রাজেশের থেকে মাত্র কয়েক হাত দূরেই মাঠের মধ্যে আর একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, একটা নারী মূর্তি। আর তাকে ঘিরেই খেলা করছে সারি সারি উজ্জ্বল আলোর বিন্দু। হ্যারিকেনটা উঁচু করে ধরে দৃশ্যটা ভালো করে বোঝার চেষ্টা করে অপূর্ব। আর সঙ্গে সঙ্গে ওর হাত থেকে মাটিতে ছিটকে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় হ্যারিকেনটা। একটা দলা পাকানো অস্ফুট আর্তনাদ ওর গলার কাছে এসেও যেন স্তব্ধ হয়ে যায় হঠাৎ। ওর মনে হয় ওর গলা থেকে সমস্ত স্বর যেন কেড়ে নিয়েছে কেউ। মাত্র কয়েক সেকেন্ডের ভগ্নাংশ, কিন্তু তাতেই
গোটা দৃশ্যটাকে স্পষ্ট দেখতে পায় অপূর্ব। না না না, কোনো কোনো ভুল হয়নি ওর। ওগুলো ওগুলো কোনো আলোর বিন্দু নয়, ওগুলো আসলে চোখ। সামনের অদ্ভুত ওই অপার্থিব নারী মূর্তিটার গায়ে ছড়িয়ে রয়েছে শয়ে শয়ে বিষাক্ত সরীসৃপের দল। ওই ছোট ছোট আলোর বিন্দুগুলো আসলে তাদেরই জ্বলন্ত চোখ। কি এক অজানা প্রতিহিংসায় ধক ধক করে জ্বলছে তারা। মেয়েটার খোলা চুলগুলোকেও ওই বিষাক্ত হিলহিলে প্রাণীগুলোর মতোই দেখাচ্ছে। দমকা ঝোড়ো হাওয়ার ঝাপটায় এলোমেলো হয়ে উড়েছে তারা। মেয়েটার ঠোঁটে লেগে আছে নিঃশব্দ চাপা হাসির রেশ। তার চোখ দুটো সবুজ, ঘন সবুজ, ঠিক যেন বিষাক্ত কোনো সরীসৃপ। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রাজেশের দিকে, যেন চোখের ইশারায় কাছে রাখছে তাকে। বাঁচাতে হবে, রাজেশকে বাঁচাতেই হবে। দমকা হাওয়ায় ঘূর্ণির মতো শব্দগুলো পাক দিয়ে যায় অপূর্বর মাথায়। ও রাজেশের নাম ধরে তাকে ডাকতে যায়, কিন্তু কিন্তু পারে না। গলা থেকে এক ফোঁটা শব্দ বের হয় না ওর। অন্ধকারে সয়ে আসা ওর চোখ দুটো একরাশ ভয়, আতঙ্ক আর বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে সামনের দিকে। দেখে আবছা অন্ধকারের মধ্যে কোনো এক মায়াবী জাদুর মন্ত্র বলে এক পা করে রাজেশ এগিয়ে চলেছে সেই অমানসিক নারী মূর্তির দিকে। আর সেই নারী মূর্তি হাসছে, খিল খিল করে হাসছে সে। পাগলা ঝোড়ো হাওয়ার মতন সেই মাতাল হাসির শব্দ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে মাঠের প্রতিটা প্রান্তে। এতক্ষণে জমা সমস্ত নৈশব্দকে ভেঙে খান খান করে দিচ্ছে সেই অপার্থিব হাসির শব্দ। সে হাসছে, সে হাসছে। হঠাৎ একটা বিশ্রী চামড়া আর মাংস পোড়ার গন্ধে অপূর্ব শরীরের ভেতরটা আচমকা গুলিয়ে ওঠে যেন। আর সেই সঙ্গে খুব মৃদু একটা ক্যাঁচপোঁচ শব্দ কানে আসে ওর। তারপর ওর কিছু বুঝে ওঠার আগেই রাতের ঘন অন্ধকার আকাশের বুকটা চিরে ফালা ফালা হয়ে যায়। হঠাৎ ঝলকে ওঠে বিদ্যুতের তীক্ষ্ণ হলদে রেখা। কয়েক সেকেন্ডের সেই আলোতেই দৃশ্যটা চোখে পড়ে অপূর্বর। ও যেখানটায় দাঁড়িয়ে আছে তার থেকে মাত্র কয়েক হাত দূরেই একটা পুরনো বট গাছ। আজ সকালেও এই গাছটাকে দেখে গেছে ওরা। মাটি থেকে বেশ খানিকটা ওপরে গাছটার একটা ঝুড়ি থেকে এখন একটা অর্ধদগ্ধ দেহ ঝুলে রয়েছে। একজন বৃদ্ধের শরীর। শরীরের জায়গায় জায়গায় মাংস খসে পড়ছে তার। মাথাটা একপাশে কাত হয়ে রয়েছে। মুখের হাঁ থেকে জিভটা বের হয়ে ঝুলছে। আর আর তার দুটো চোখের একটার জায়গায় হা হা করছে প্রকাণ্ড একটা ফাঁকা অন্ধকার গহ্বর। হাওয়াতে ক্যাঁচ কোঁচ শব্দ করে একটু একটু করে দুলে চলেছে শরীরটা। আর তার সেই প্রায় পুড়ে যাওয়া ঠোঁটের কোণে লেগে রয়েছে একটা বিভৎস পৈশাচিক হাসি। একরাশ জীবন্ত অন্ধকার নিয়ে অপূর্বর দিকেই তাকিয়ে আছে সে। অপূর্ব চোখের সামনে একটু একটু করে গোটা পৃথিবীটা যেন ঘোলাটে হয়ে আসে ক্রমশ। কিন্তু কিন্তু না 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 না, এভাবে পিশাচের হাতে কিছুতেই মরবে না ও, কিছুতেই না। বাঁচার এক অদম্য আকুতি যেন তাড়িয়ে নিয়ে চলে ওকে। ওর মাথার ভেতর কে যেন বলে ওঠে, পালাও পালাও, যত দূর পারো পালাও, বাঁচতে হবে, তোমাকে বাঁচতেই হবে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করে অপূর্ব। আর সেই সাথে ওর মনে হয় ওর পেছন পেছন ছুটে আসছে এক অমানসিক অপার্থিব হাসির শব্দ। কানে যেন তালা লেগে যায় অপূর্বর। ঝমঝম করে আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামে হঠাৎ। অপূর্বর মনে হয় বহু দূর থেকে যেন ভেসে আসছে সকালে রূপাই সর্দারের বলা সেই কথাগুলো। আর চোখে পইরা গেলে আর সারা নাই, অসারে একবার দেখা ফেলায় তারেও একদিন না একদিন লিয়া যায়, ঠিক লিয়া যায়। গ্রামের কাঁচা রাস্তার ধারে
জল কাদায় মাখামাখি অবস্থায় উপুড় হয়ে পড়েছিল অপূর্বর অচৈতন্য দেহটা। ভোরের আলো ফুটতেই গ্রামেরই এক স্থানীয় লোকের চোখে পড়ে প্রথমে। এই দেখছো কাণ্ড, ই তো রাইদের ওই শহুরে বাবুটো না? আরে কে কোথায় আসিস, হিনজিরিয়ায়। দেখতে দেখতে উৎসাহী জনতার ভিড় ভরে ওঠে চারপাশে। সবার মুখে মুখে একই কানাঘুষোর খবর। বাবু এই রাস্তার মাঝখানে পুইরা চালো কেমনে? ঘণ্টাখানেকের চেষ্টায় অপূর্ব যখন জ্ঞান ফেরে, আকাশে তখন হালকা মিঠে রোদ উঠেছে সর্বত্র। গত রাতের দুর্যোগের কোনো চিহ্ন মাত্র নেই কোথাও। টুকরো টুকরো অনেক মন্তব্য আর প্রশ্নের ঝড় ধেয়ে আসে ওর দিকে, কিন্তু অপূর্বর মুখ থেকে একটাও শব্দ বের হয় না। সে চুপচাপ শূন্য নিষ্পৃহ দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কেবল। সে যাত্রা হৃদয়পুর থেকে একাই ফিরতে হয় ওকে। অনেক খোঁজ খবর করেও রাজেশের কোনো সন্ধান পায় না কেউ। রাতারাতি যেন হাওয়াতে মিলিয়ে যায় ছেলেটা। গ্রামের সকলের মুখে মুখে ফেরে খবরটা। শুধু একটা মানুষ কোনো কথা বলে না, রূপাই সর্দার। সকলের অলক্ষ্যে মুখ অন্ধকার করে দাঁড়িয়ে থাকে সে। নিজের মনেই মাথা নেড়ে কিসব যেন বিড় করে বলে। বইলেছিলাম, বারবার বইলেছিলাম, ই গা ছেড়ে চলে যা। ও জমিতে যাসলাই, শুনলি নি? 3 বছর পর হাইওয়ের বুক ছিঁড়ে দ্রুত গতিতে ছুটে চলেছে অপূর্বর লাল মারুতি গাড়িটা। পাশেই বসে আছে ওর গার্লফ্রেন্ড অহনা। আজ অহনার সাথে ওদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য অফিস থেকে দিন কতকে ছুটি নিয়েছে অপূর্ব। সূর্যাস্তের লালচে আঁচল ছুঁয়ে একটু একটু করে রাত্রির নিস্তব্ধ অন্ধকার নেমে আসছে। সেই কখন থেকে ড্রাইভ করছি বলো তো? আর কত দূর? কি যেন নাম জায়গাটার? বাই দ্য ওয়ে, তুমি শিওর রহি ঠিক যাচ্ছি তো আমরা? স্টিয়ারিং থেকে চোখ না ঘুরেই বলে ওঠে অপূর্ব, কিন্তু যার উদ্দেশ্যে বলা তার কাছ থেকে কোনো উত্তর আসে না। অপূর্ব আবারও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বিকট একটা ক্যাট শব্দ করে ব্রেক কষে ওর গাড়িটা। একটা বুড়ো মতন লোকটা রাস্তা পার হতে গিয়ে আচমকা ওর গাড়ির ঠিক সামনে এসে পড়েছিল, আর একটু হলেই চাপা পড়তো। হোয়াট দ্য? আর অন্ধ নাকি? দেখে চলতে পারেন না? একরাশ বিরক্তির সাথে অপূর্ব মুখ থেকে বেরিয়ে আসে কথাগুলো। সে গাড়ি থেকে মুখ পার করে আরো কিছু বলতে চায়, কিন্তু ওর মুখের কথা মুখেই থেকে যায়। কোথায় সেই বুড়ো লোকটা? কেউ তো কোথাও নেই। তাহলে দূরে একটু একটু করে আকাশের বুকে গাঢ় হচ্ছে অন্ধকারের প্রলেপ। অপূর্ব একটু বিব্রত হয়ে আবার স্টার্ট দিতে যায় গাড়িতে, কিন্তু হঠাৎই ভারী অদ্ভুত একটা শব্দ কানে আসে তার, যেন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে কেউ। পাশ ফিরে অহনাকে ডাকতে যায় ও, আর ঠিক তখনই রাস্তার পাশে সদ্য জ্বলে ওঠা হলদে স্ট্রিট ল্যাম্পের আলোয় ওর চোখে পড়ে পাশের সিটে অহনা বসে নেই। তার পরিবর্তে সেখানে কুণ্ডলি পাকিয়ে রয়েছে প্রকাণ্ড একটা সাপ। কি এক ছন্দে ঘন ঘন এ পাশ থেকে ও পাশে মাথা দুলিয়ে চলেছে সে। তার চোখের মনি দুটো ঘন সবুজ। অপূর্বর মনে হয় ওর ঠিক কানের কাছে খুব পরিচিত একটা মেয়েলি গলায় আদুরে ফিস ফিসে স্বরে কেউ যেন বলে ওঠে, কি হলো অপূর্ব? আমাদের গ্রামটার নাম জানবে না? হৃদয়পুর। একটা বাঁধ ভাঙা উশৃঙ্খল হাসির শব্দ মুহূর্তে যেন আছড়ে পড়ে গাড়ির ভেতর। আর ঠিক তখনই আজ থেকে ঠিক 3 বছর আগে শোনা কথাগুলো মনে পড়ে যায় অপূর্বর। আর চোখে পইরা গেলে আর সারা নাই, অসারে একবার দেখা ফেলায়, আরে ও একদিন না একদিন লিয়া যায়, ঠিক লিয়া যায়। শুনছিলেন শ্রীর কলমে কানা বশিরের মাঠ। কেমন লাগলো আজকে গল্পটি?
যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল জয়দীপ, জয়, মৃন্ময়, সুদীপ্ত, আয়ুষী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।